হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11 এর ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করব। চ্যাপ্টার নাম হচ্ছে কি অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট। এটা খুবই সহজ চ্যাপ্টার, এটা তোমরা হয়তো ছোটবেলায় ক্লাস 8 9 এ পড়েছিলে। ওকে, সেটাই আছে এখানে, জাস্ট আরো একটু ব্যাখ্যা করা আছে, এখানে আরো ডিটেলসে বলা আছে। চ্যাপ্টারটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, খুবই ইজি আছে। আমি চেষ্টা করবো সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। তোমরা যদি প্রত্যেকটা পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করা যায় চ্যাপ্টারের কোনো সমস্যা হবে না। বিশেষ করে এক স্টুডেন্ট এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তো আমি থিওরি শেষ পর এই চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো আছে সেগুলো ডিসকাস করে দেবো। ওকে, ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো তোমার কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, তো আমি একদম বেসিক থেকে একদম তোমাদের বোঝাবো। একদম ধরে নাও তো যে তুমি এই চ্যাপ্টার সম্পর্কে কিছুই জানো না। অনেকে আছে ছোটবেলায় পড়েনি, কিন্তু এখন তারা পড়াশোনা করার মন যাচ্ছে, পড়ছে। তো আমি এইভাবে সর্বদা চেষ্টা করি প্রত্যেকটা চ্যাপ্টারে যে তুমি এর আগে পড়োনি, এটা কিছুই পড়োনি, একদম ব্ল্যাঙ্ক আছে তোমার। সেখান থেকে অর্থাৎ জিরো টু হিরো কিভাবে হবে, অর্থাৎ একদম বেসিক থেকে কিছু তোমার জানা নেই, সেখান থেকে পুরো কমপ্লিট নলেজটা কিভাবে গেইন করবে সেই হিসাবে আমি পড়ানোর চেষ্টা করবো। ওকে, এবং এখানে যে এক্সাম্পল বা উদাহরণগুলো আমি দেওয়ার চেষ্টা করছি, সেটা বেসিক এমন এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যেগুলো তুমি সহজে বুঝতে পারো। ওকে, তো আমরা অবস্থার পরিবর্তন বলতে কি বোঝাই সেটা আমরা বুঝে নেব। অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট একদম ইজি আছে চ্যাপ্টারটা, একদম জলের মতো সহজ। যদিও জল নিয়ে এখানে আলোচনা আছে, জল আছে বা আরো অন্যান্য পদার্থ গুলো আছে। অবস্থার পরিবর্তন বলতে আমরা অন্য কোনো অবস্থার পরিবর্তন দেখবো না। কোনো মানুষের কি অবস্থা ছিল, সে কোন অবস্থায় পৌঁছে গেল, কেউ ধনী ছিল গরিব হয়ে গেল, কেউ ব্রিলিয়ান্ট ছিল বেকার হয়ে গেল, হ্যাঁ। তো এইসব নয়, এইসব ডিসকাস অবস্থার পরিবর্তন বলতে এখানটায় কি বোঝাচ্ছে, আমরা যেটা ডিসকাস করবো সেটা যে কি কোনো বস্তুকে যদি তাপ দেওয়া হয়, যে এমন একটা তাপ আছে যেই তাপটা দিলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি হয় না, অবস্থার পরিবর্তন হয়ে যায়। তো সেই জিনিসটা কি সেটা ডিটেলস আমরা আলোচনা করবো এবং ইন্টারেস্টিং ভাবে আমরা বোঝার চেষ্টা করবো। খুবই মজা লাগবে, মানে খুব সুন্দর জিনিস আছে চ্যাপ্টারটায়। তো যাই হোক, আমরা যদি বেসিক ভাবে আমরা দেখি, আমরা সাধারণত কোনো বস্তুর মধ্যে তিনটে দশা লক্ষ্য করতে পারি। বিশেষ করে জলের ক্ষেত্রে তো আমরা লক্ষ্য করতেই পারি তিনটে স্টেট কি আছে, কঠিন, তরল আর গ্যাস, এই তিনটে। বিশেষ করে যদি আমরা এক্সাম্পল জলেরই নিই, জলে নিলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, জলের মধ্যে আমরা কি দেখি, কঠিন স্টেট কি আছে, বরফ আছে, বরফ দেখতে হয়। আমরা বরফ বিভিন্ন ঘুরতে গেলে, বিভিন্ন বড় বরফের দেশে গেলে, কাশ্মীর বা সুইজারল্যান্ড বা আটলান্টিক, আমরা যদি ঘুরতে নাও যাই, কোনো মোবাইলেতে বা টিভিতে দেখেছি, তাই না? তো সেখানে বরফ আছে, সেটাও জল, তাই না? আবার এই বরফ গলে জলে রূপান্তর হয়ে যায়, আবার এই জলকে ফুটিয়ে বাষ্পে রূপান্তর করা যায়। তাহলে এই স্টেট গুলো আমরা লক্ষ্য করি এবং সবই কি পরিবর্তন, কি কারণ হয়, হিট দেওয়ার জন্য, তাপ দেওয়ার ফলে। একদম ছোট্ট ছোট্ট করে বুঝে নাও, একদম একটার পর একটা জিনিসটা বোঝার চেষ্টা করো। এর মধ্যে যে কথাগুলো গুরুত্বপূর্ণ তোমার মনে হবে, যে এইগুলো মনে রাখলে আরো চ্যাপ্টার সহজ লাগবে, সেটা নোট ডাউন করে নেবে, খাতায় নোট করে নেবে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো বস্তুর যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তিত হচ্ছে, সেটা কি হচ্ছে, তাপ দেওয়ার ফলে। যেমন কি, আর অন্য কথা হচ্ছে লোহা নিয়ে যদি, লোহা কঠিন অবস্থায় পুরো লোহা আছে, সেখান থেকে বিভিন্ন কাজে আসা যায়। যেমন কি বাড়ি তৈরি করতে রড তৈরি করা, এমনি বাড়ির বিভিন্ন কিচেনের যে কাজে কাটারি ছুরি এসব তৈরি করা, তাই না? আবার এর তরল অবস্থায় বরফকে মানে লোহাকে তাপ দাও, গলে যাবে, একদম তরল লোহা হয়ে যাবে। সেটাকে নিয়ে তুমি বিভিন্ন শেপে, বিভিন্ন রকম ডিজাইনে বিভিন্ন জিনিস তৈরি করতেও পারবে, তাই না? তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি, একে আরো তাপ দাও, এবার বাস্তব রূপান্তর হয়ে যাবে। আমরা দেখা যাচ্ছে অনেকই বস্তু আছে যার স্টেট গুলো বিভিন্ন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে রূপান্তরিত হয়ে যায়। এবং এটা কেন হয়, তাপ দেওয়ার ফলে হয়। আমি এখানে খুব মানে মনোযোগ সহকারে শোনো, দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, মানে জিনিস, যেটা বুঝতে পারলে পুরো চ্যাপ্টারটা তোমার কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে দেখে নাও, একদম মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো জিনিসটা। আমরা যে জলের ক্ষেত্রে যেটা নিয়েছিলাম এক্সাম্পল, ধরলাম জলের কঠিন স্টেট আছে, ধরলাম এটা এখানে এক টুকরো বরফ আছে, ঠিক আছে। আর একটা স্টেট আছে কি, তরল। খুব ডিপ কনসেপ্ট দিচ্ছ, কি একদম সহজ করে বোঝা, একদম মন কোথায় দেবেন, একদম পুরো 100% ফোকাস এখানেই থাকবে তোমাদের। একটু সময় দাও বোঝার জন্য, একটু সময় দাও, তারপর দেখবে ব্যাস
সব শিখে গেছে এখান থেকে। বাষ্প, যদিও ঠিক মতো আঁকা হয়নি, ধরো না বাষ্প, এটা তাহলে এটা হচ্ছে বরফ বা আইস, জল ওয়াটার বলতে পারো, বা তরল। এখানে কঠিন, এখানে কঠিন লিখে দিয়ে বরফ, এটাকে এখানে লিখছি বরফ। ওকে, কঠিন সলিড স্টেট। ওকে, জল লিখলাম, জলটা কি থাকে, তরল। ওকে, এটা লিকুইড স্টেট, আর এটা কি বাষ্প, জলীয় বাষ্প বা বাষ্প দিলাম, বা ভেপার স্টেট। তিনটে স্টেট। আচ্ছা, আমি যদি বলি যে 2 ডিগ্রি জলকে যদি 2 ডিগ্রি সেলসিয়াসে -2 ডিগ্রি, সরি 2 না, যদি জলকে -2 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, তাহলে জল কি হয়ে যাবে, বরফ হয়ে যাবে। ইজিলি বলো তোমরা কি যে স্যার এটা বরফ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, যদি টেম্পারেচার আমি আরো কমিয়ে দিই, -10 ডিগ্রি সেলসিয়াস করে দিই, তাহলে বরফ যেটা হয়ে গেছে সেটা কি হবে, বরফই থাকবে, টেম্পারেচার কমতে থাকবে, তাই না? তার মানে দেখা যাচ্ছে 0 ডিগ্রির <<0 <> 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি জলকে যখন 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবো, তখন সেটা কি থাকবে, বরফ হয়ে থাকবে। এবং তারপরে আরো যদি টেম্পারেচার কমানো যায়, সেটা বরফই থাকবে, তাই না? যেমন আটলান্টিক বা অন্যান্য যেখানে আছে, যেখানে অনেক এমন দেশ আছে বা এমন জায়গা আছে যেখানে টেম্পারেচার -15 ডিগ্রি, -20 ডিগ্রি, -40 ডিগ্রি এরকম হয়, অনেক টেম্পারেচার কমে। তো সেখানে কি আছে, বরফ হয়ে থাকে, কিন্তু রিজিড অবস্থায় থাকে, একদম কঠিন অবস্থায়। তুমি ঘুষি মারলেও ভাঙবে না, তোমার হাত ভেঙে যাবে, তাই না? এত কঠিন অবস্থা থাকে। তাহলে যদি আমি এখানটায় একদম সহজ স্টেপ বাই স্টেপ, ধরো আমরা এক্সপেরিমেন্ট করছি, আমরা জানতে চাই প্র্যাকটিক্যালি ভাবে, সেইটা ভাবে তুমি জানো, তাহলে আমরা এখানে একটা করে দিই, স্কেল রেখে দিই, থার্মোমিটার। ওকে, একটা থার্মোমিটার রাখলাম এখানটায়, দাগ কাটা আছে। ধরলাম স্বাভাবিক অবস্থায় এটা টেম্পারেচার -20 ডিগ্রি সেলসিয়াস আছে। 20 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে, তাহলে বরফ কি থাকবে, বরফই থাকবে। ঠিক আছে। এবার দেখে নাও, যদি বরফকে আমি হিট দিই, তাপ দিই, তাপ ইনক্রিজ, তাপ দিচ্ছি, বাড়াচ্ছি, তাহলে কি এর উষ্ণতা -20 ডিগ্রি ছিল, তাতে কি হবে, বাড়তে থাকবে -15 ডিগ্রি। এবার যদি কন্টিনিউ দিতে থাকি, ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে এই টেম্পারেচারটা বাড়বে, -10 ডিগ্রি, -5 ডিগ্রি, -2 ডিগ্রি, এরকম করে 0 ডিগ্রি। যখন 0 ডিগ্রি বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে, ওকে, তারপরেও যদি তাপটা কন্টিনিউ রাখি, তারপরেও যদি তাপটা দিতে থাকি, মানে ধরলাম আমার 0 ডিগ্রি, এখানে দেখতে পেলাম স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, স্কেলটা বা থার্মোমিটার দেখাচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াস, বরফটা আছে সেখানে 0 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে আমার। এরপরেও যদি আমি তাপ দিই, ওকে, এরপরে যদি আমি তাপ দিই, দেখা যাবে তখন কি হবে, বরফটা কি থাকবে, বরফ থাকবে কি, বাহ্যিক জগতে বরফটা দেখি, তখন বরফটা কি হবে, ধীরে ধীরে গলতে থাকবে। ওকে, তার মানে ধীরে ধীরে বরফটা জল জল বা তরলে পরিণত হবে, ট্রানজিশন হবে। আমরা ট্রানজিশন ইফেক্ট দেখি না, যে কোনো ভিডিওতে একটা ইফেক্ট, ট্রানজিশন, একটা থেকে আরেকটা স্টেপ। তুমি কখনো রুমে বসে ভিডিও করছো, আর একটা ট্রানজিশন দেওয়া হলো ভিডিওর মধ্যে, যারা ভিডিও এডিট করে তারা জানে, বা তোমরা যারা তোমার ভিডিও দেখো তোমরাও জানো, ট্রানজিশন আর একটা দিলে জাস্ট একটা চেঞ্জ হয়ে আবার দেখলো অন্য জায়গায় আছে। ঠিক এরকম ধরে নাও, ওই ট্রানজিশন টাইপেরই একটা এখানে ধরে নাও, যে যখন আমি একটা বরফ যখন 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তারপরেও যখন আমি আবার হিট দিচ্ছি, তখন দেখা যাবে তরল বা বরফ ধীরে ধীরে তরলে রূপান্তরিত হচ্ছে। এরকম হয়, কখনো হয় না যে বরফ তাপ দিলাম সঙ্গে সঙ্গে তরল হয়ে গেছে ম্যাজিক্যালি ভাবে, এরকম হয় না। ওকে, ধীরে 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 এই বরফটা গলতে থাকে, গলে গলে জলের দিকে বা জল বা তরল রূপান্তরিত হতে থাকে। এবং ইন্টারেস্টিং বিষয় যে এই সময় স্কেলের বা থার্মোমিটার টেম্পারেচার ইনক্রিজ করে না। মজার বিষয় আছে এটা, যে যেমন আমরা যেমন এখানে টেম্পারেচার দিচ্ছিলাম, এখানে টেম্পারেচার বাড়ছিল, আমরা স্কেলে দেখতে পাচ্ছিলাম, কিন্তু যখন একটা মানে বরফ তরলে রূপান্তরিত হচ্ছে ধীরে ধীরে, তখন দেখা যাচ্ছে যে স্কেলের উষ্ণতা বাড়ছে না, যদিও আমরা তাপ দিচ্ছি কিন্তু উষ্ণতা বাড়ছে না। তাহলে এই একটা পয়েন্ট, আর দুটো পয়েন্ট বুঝতে পারা। একটা পয়েন্ট হচ্ছে কি, তাপ দিচ্ছে যখন টেম্পারেচার বাড়ছে, ওকে, টেম্পারেচার ধীরে ধীরে বাড়ছে। আবার কি, একটা নির্দিষ্ট উষ্ণতার পর যখন আমরা একটা তাপ দিচ্ছি,
তখন এই বরফটা এই যে কঠিন স্টেট ছিল সেই কঠিন স্টেট থেকে ধীরে ধীরে তরলে পরিণত হতে শুরু করছে। তাহলে কঠিন থেকে তরলে পরিণত হওয়ার জন্য তাপ লাগছে, তাই না? তাপ লাগছে, কিন্তু এরপর যে টেম্পারেচার ইনক্রিজ হবে সেটা শো করছে না। টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না, তাপ উষ্ণতা বৃদ্ধি ঘটছে না। এই দুটো জিনিস মনে রাখবে। তাহলে ধীরে ধীরে যতক্ষণ না কতক্ষণ ধরে উষ্ণতা বৃদ্ধি হবে না, যতক্ষণ না পুরো বরফ একদম তরলে রূপান্তরিত হলো ততক্ষণ পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পাবে। এবং এই কঠিনটা হচ্ছে কি পুরোপুরি একদম তরলে রূপান্তরিত, অর্থাৎ 0°C যদি বরফ থাকে, এই পুরো সম্পূর্ণ বরফ গলে গিয়ে তরল রূপান্তরিত হলে সেটা কিন্তু 0°C থাকবে। এবং এরপরে তাহলে এটা বুঝতে পারলে যে যখন কোনো বস্তুকে তাপ দেওয়া হয় তার উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এই তাপটা যদি কন্টিনিউ রাখা হয়, রাখার পর একটা সার্টেন টেম্পারেচার পর যদি বস্তুর অবস্থার পরিবর্তন হতে থাকে তখন কিন্তু উষ্ণতা বৃদ্ধি হয় না। অর্থাৎ অবস্থার পরিবর্তন হওয়াকালীন যেই সময় পর্যন্ত অবস্থার পরিবর্তন হচ্ছে, কারণ অবস্থার পরিবর্তন হতে গেলে একটা সময় লাগছে, সঙ্গে সঙ্গে বরফ তরল রূপান্তরিত হয় না, একটা সময় লাগছে। আর যেই যতক্ষণ না একটা কঠিন তরলে রূপান্তরিত হতে পারে, একটা স্টেট থেকে আরেকটা স্টেট যতক্ষণ রূপান্তর হচ্ছে ততক্ষণ মধ্যে তাপ দিয়ে যাচ্ছে, অথচ উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। এটা মনে রাখবো। ওকে, তাহলে আমার সম্পূর্ণ যখন জল হয়ে গেল, তরল হয়ে গেল, তখন উষ্ণতা 0°C হলো। এরপরেও যদি আমি তাপ দিতে থাকি তাহলে কি হচ্ছে কি এই তরলের উষ্ণতা কি বাড়তে থাকবে। যদি এখানে আমি থার্মোমিটার বসিয়ে দিই একটা, তাহলে এর উষ্ণতা কি হবে? বৃদ্ধি পাবে, টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকবে, এবং বৃদ্ধি পেতে পেতে আর একটা নির্দিষ্ট উষ্ণতার পর এই তরল থেকে কি হচ্ছে ভেপারে রূপান্তর হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বাষ্প বেরিয়ে যাচ্ছে। এবং যখন এই তরলটা বাষ্পে রূপান্তর হতে যাচ্ছে তখন ধরলাম জলের ক্ষেত্রে ধরলাম 100°C কি জল ফুটতে থাকে। তাহলে 100°C হচ্ছে কি জলটা তখন ফুটতে শুরু করছে, এবং দেখা যাচ্ছে জল যখন বাষ্পে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু উষ্ণতা আর বৃদ্ধি হচ্ছে না, তাপ দিয়ে যাচ্ছে, অথচ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না। যতক্ষণ না এই তরল সম্পূর্ণভাবে গ্যাসে বা বাষ্পে রূপান্তর হচ্ছে, এটা গ্যাস না। ওকে, যতক্ষণ না তরল সম্পূর্ণ বাষ্পে বা গ্যাসে রূপান্তর হচ্ছে ততক্ষণ উষ্ণতা বৃদ্ধি হয় না, যদিও আমি তাপ দিচ্ছি। তাহলে এই দুটো পয়েন্ট পাওয়া গেল যে একটা বস্তুর যে তাপ দেওয়ার ফলে তার অবস্থার পরিবর্তন হয়, অবশ্যই হয়, কিন্তু এবং সেই উষ্ণতা আমরা মেজারমেন্ট করতে পারি, কত তাপ দেওয়ার ফলে কত উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর মধ্যে একটা বিষয়, যখন বস্তুটি একটা অবস্থার থেকে অন্য অবস্থার রূপান্তরিত হচ্ছে, এই ট্রানজাকশনের সময় একটা থেকে আরেকটা যাচ্ছে, রূপান্তর হচ্ছে, এই রূপান্তর হওয়া পর্যন্ত উষ্ণতার তাপ দেওয়া গেল, উষ্ণতার পরিবর্তন হয় না। ওকে, তাহলে এবং যখন সম্পূর্ণ রূপান্তর হয়ে গেল তারপর উষ্ণতা দিলে, তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি ঘটে। তাহলে এই দুটো জিনিস ভালো করে আমি তোমাকে মনে রাখতে পারলাম, কারণ এটা আমরা পরে আরো আলোচনা করবো। তাহলে এখানে বুঝতে পারলাম কি একটা বস্তুর তিনটে অবস্থায় থাকে, কঠিন, তরল, গ্যাসীয়। ওকে, তাহলে এটা তাপ দেওয়ার ফলে আমরা যখন হিট দিচ্ছি, তাপ দিচ্ছি, ওকে, ঠিক এইটা রিভার্স প্রক্রিয়াও ঘটে, এটা রিভার্স প্রক্রিয়া ঘটে। অর্থাৎ আমি যদি এই গ্যাস থেকে তাপ তুলে নিই, তাপ নিষ্কাশন করে নিই, তাপ বের করে নিই, তখন কিন্তু এই গ্যাসটা আবার তরলে ফিরে আসবে। আবার এই তরল থেকেও যদি আমরা তাপ নিষ্কাশন করে নিই, বাইর করে নিই, তখন কিন্তু আবার এই তরল কঠিন রূপান্তর চলে আসবে। যেমন কি আমরা ফ্রিজে করি, জল আছে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বিশেষ করে যে ফ্রিজিং যেটা রুম আছে, যেটা ডিপ ফ্রিজ বলা হয়, সেখানে ঢুকিয়ে দিলাম, বন্ধ করে দিলাম, দেখা গেল কি সেই জলটা বরফ হয়ে গেছে। তাহলে আমরা দেখি এরকম, তার মানে এই বরফে আমি জলটা যে মানে ডিপ ফ্রিজে ঢোকালাম, আমি কি করতে চাইলাম অ্যাকচুয়ালি কি ওই জলের ভিতরে যে তাপ আছে সেটা নিষ্কাশন করলাম, বের করে নিলাম। খুব ইন্টারেস্টিং বিষয়, তাপ দিলাম আবার তাপ বের করে নিলাম, এই তাপটা নিষ্কাশন করে নিলাম, বের করে নিলাম ওই ভিতর থেকে। যখনই তরল থেকে তাপটা বের করে নিলাম তখন এটা আবার সেই তার পুরনো স্টেট কঠিনে চলে আসবে। এই ঘটনাগুলো ঘটে। তাহলে এখান থেকে কি কি হচ্ছে দেখে নাও। তাহলে আমি যে ছবি আকারে দেখাই, প্রথম ছিল কি কঠিন ছিল,
তারপরে কি তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, সেটা তরল হলো। ওকে, এখানে তাপ প্রয়োগ করলাম। তাহলে কঠিন থেকে যদি তরল তাপ দিই আমরা, তাপ দিই আমরা, কিউ দিলাম এখানে, কিউ তাপ দিই তাহলে কঠিনটা তরল রূপান্তর হয়ে যাবে। আবার যদি এখানে তাপ দিই তাহলে সেটা কি হবে, গ্যাস হয়ে যাবে। তাহলে এটা পেটের গ্যাস না, ওকে, এটা পেটের গ্যাস, পেটে যে গম গ্যাস জমে সেই গ্যাস না, এটা আলাদা গ্যাস। এই তরলটাই গ্যাসে রূপান্তর হয়ে যায় যদি আমরা এখানে তাপ দিই। ওকে, তাহলে তাপ দিলাম, খুব ইজি, আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা যদি কঠিনকে তাপ দিই তাহলে সেই কঠিনটা তরলে রূপান্তর হয়ে যাবে, তরলকে যদি আবার তাপ দিই তাহলে তরলটা গ্যাসে রূপান্তর হয়ে যাবে। ঠিক ও অপোজিট দিকে যদি গ্যাস থেকে তাপ বের করে নিই তাহলে গ্যাসটা তরল রূপান্তর হয়ে যাবে। আবার তরল থেকেও যদি আমরা তাপ বের করে নিই তাহলে কি এখানে প্রবেশ করাচ্ছি, এখানে তাপটা বের করে নিচ্ছি, তাহলে তরলটা আবার গ্যাসের রূপান্তর, কঠিনের রূপান্তর। এই দুরকম, এটা রিভার্সিবল, দুরকম ভাবে করা যায়, এটা দুরকম ভাবে হয়ে যায়। কিভাবে দেখবে, গ্যাস থেকে তরল রিভার্স প্রক্রিয়া, ফরওয়ার্ড প্রক্রিয়াতে আমরা জানি, এগুলো দেখেছি প্র্যাকটিক্যালি। রিভার্স প্রক্রিয়া কি হবে, বিশেষ করে দেখবে কোনো কেটলিতে বা প্রেসার কুকারে এরকম জাতীয় বেশ আগে দেখলাম কেটলিতে জল গরম, চায়ের দোকানে বিশেষ করে কেটলি ইউজ করতো, কেটলিতে জল দিত এবং সেখানে যখনই উনুনে রাখতো তো কেটলির মুখ থেকে যে স্ট্রিম গুলো বেরিয়ে আসতো, তাই না, বাষ্প আকার স্ট্রিম বেরিয়ে আসতো। বা রান্নার সময় দেখবে মায়ের যখন রান্না করে, দেখবে ভাত রান্না করার পর যে হাওয়াগুলো বেরিয়ে পড়ে, সেখানে একটা ঠান্ডা কোনো প্লেট বা বাসনকে ধরবে, দেখবে সেই ঠান্ডা বাতাসটা, যে গরম বাতাসটা যেটা বাষ্প যাচ্ছিল, সেই বাষ্পগুলো ওই ঠান্ডা প্লেটের মধ্যে থেকে জলবিন্দু বা তরলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো আশা করি, এবং তোমরা জানো এগুলো। আমরা জানি বাষ্প থেকে কেন এটা হয়ে গেল, কারণ টেম্পারেচারটা, তাপ নিষ্কাশন করে নিয়েছে প্লেট। কি তাপ সেটা আমরা আলোচনা করব, আগে বেসিকটা বুঝে নিয়ে, বেসিক ক্লিয়ার, সব ক্লিয়ার হয়ে যাবে তোমার। তাহলে এটা হচ্ছে তাপ যখনই বেরিয়ে যাবে গ্যাস থেকে তখন সেটা কি তরল রূপান্তর, যেমন বৃষ্টি হয়, মেঘ যখন উপরে চলে যায় ঠান্ডা হয়ে গেলে আবার বৃষ্টি হয়ে পড়ে যায়। তাহলে গ্যাস থেকে তরল হলো, তরল থেকে কঠিন হবে কি, ফ্রিজের আমরা যে এক্সাম্পলটা দিলাম সেখান থেকে, তাহলে কঠিন হয়ে যাবে। ওকে, তাহলে দু রকম ভাবে এটা হয়, রিভার্সিবল প্রসেস। তাহলে এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যে এই যে কঠিন থেকে তরল গ্যাস পর্যন্ত হলো, এই যে প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় কঠিন তরল গ্যাস এই ঘটে, এই রকম প্রক্রিয়াকে নিচে থেকে, তো কঠিন থেকে নিচে থেকে উপরে যাচ্ছে, নিচে দিলাম কঠিন, কারণ কঠিন ছেড়ে দাও নিচে পড়ে যাবে, গ্যাস উপরে উঠে যাবে। তাহলে এইটাকে বলা কি, এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থান্তর হচ্ছে, এটা বলা কি উচ্চ অবস্থান্তর, একে বলা কি উচ্চ অবস্থান্তর। উচ্চ এবং রিভার্সিবল যে প্রসেসটা ঘটছে গ্যাস থেকে আবার যে কঠিনে ফিরে আসতে বলা হচ্ছে নিম্ন অবস্থান্তর। ওকে, নিম্ন অবস্থান্তর, ঠিক আছে, ছবিটা বুঝলে, যেইভাবে বোঝাচ্ছি সেইভাবে খাতায় লিখবে, ছবিও আঁকবে, একদম যে A to Z করে দেবে পুরো একদম, মানে খাতাটা পড়ে যখন দেখবে একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। তাহলে এটা হচ্ছে উচ্চ অবস্থান্তর, নিম্ন অবস্থান্তর, অর্থাৎ কঠিন থেকে গ্যাসের উপর যেইভাবে অবস্থার পরিবর্তন সেটাকে বলা হয় উচ্চ অবস্থান্তর। আবার গ্যাস থেকে কঠিন আসছে সেটাকে নিম্ন অবস্থান্তর বলা হয়। এবং কিছু কিছু মেটাল আছে এমন যেটা ডাইরেক্ট কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়, তরল হয়ই না, কিছু কিছু পদার্থ আছে। আবার কিছু কিছু পদার্থ আছে ডাইরেক্ট গ্যাস থেকে আবার কঠিনে রূপান্তর হয়ে যায়, তাই না, যেমন এক্সাম্পল দিতে পারি কর্পূর, কর্পূর, ন্যাপথলিন, এগুলো কি হচ্ছে তরল হয় না, ডাইরেক্ট ওটা গ্যাস হয়ে যায়। তাহলে এটাকে বলা কি, এটা বলা কি ঊর্ধ্বপাতন, এটাকে বলা কি কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যাওয়াকে বলা কি ঊর্ধ্বপাতন। এগুলো মনে রাখবো কি, ঊর্ধ্বপাতন। আর গ্যাস থেকে ডাইরেক্ট যে তরল হয়ে যাওয়াকে বলা হচ্ছে কি, মানে গ্যাস থেকে ডাইরেক্ট কঠিন হয়ে যাবে বলে কি অধঃপাতন, অধঃপাতন।
এই কয়েকটা টার্মিনোলজি গুলো বা নামগুলো একটু মনে রাখবে। এগুলো হচ্ছে কি ব্যতিক্রম জিনিস, নর্মালি এটা হয় কিন্তু এটা হচ্ছে কি ব্যতিক্রম জিনিস। তাহলে যে সমস্ত বস্তু বা পদার্থ কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয়েছে ঊর্ধ্বপাতন বলা হয়, আর যেগুলো গ্যাস থেকে ডাইরেক্ট কঠিন হয়েছে অধঃপাতন বলা হয়। এক্সাম্পল যেমন ন্যাপথলিন, কর্পূর, এগুলো সব বললাম। উচ্চ অবস্থান্তর, নিম্ন অবস্থান্তর, আশা করি তুমি বুঝতে পারবে, তাই না? তাহলে এটা আমার বেশিটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আসা আমরা যেটার কারণ, যেই অবস্থায় যেটা বলছিলাম, সেই আমরা পার্টিকুলার, আমার টোটাল বিষয় পড়াটা কোনটাই পার্টিকুলার যেই ট্রানজাকশন সময়, ট্রানজিশন যখন হচ্ছে একটা থেকে আরেকটা, যখন যেই সময় রূপান্তরিত করছে, সেই কনভার্সনের সময়, কনভার্টের সময়, সেই সময়কার যে উষ্ণতা বৃদ্ধি কেন হলো না, সেইটাকে কি বলবো আমরা, সেইটাই অ্যাকচুয়ালি আলোচনার বিষয়। ওকে, বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে ওইটা আমরা ডিসকাস করবো। ওটাকে কি বলে? এটাকে ল্যাটিন হিট বা লিন তাপ বলে, লিন তাপ। এটা আমার বারবার বলে, নীল তাপ না লিন তাপ, লিন তাপ বলে এটাকে, লিন তাপ, লিন তাপ বা ল্যাটিন হিট। ল্যাটিন হিট বা লিন তাপ, তাই না? এবার আমার পার্টিকুলার ওই ট্রানজাকশন সময়টা আমাকে বেড়ে ওইটা ডিসকাস করবো। ল্যাটিন হিট বা লিন তাপটা কি জিনিস দরকার নেই আমার। এটা পাত্রটা হাওয়াতে উঠছে, ঠিক আছে, ম্যাজিক্যালি, ম্যাজিক দিয়ে রেখেছি, উঠছে, কিচ্ছু দরকার নেই রাখার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কঠিন, এটা তরল, এটা বাষ্প। যেন ওয়েভ বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাষ্প, এটা বাষ্প পেপার। তাহলে আমি এর ব্যাকগ্রাউন্ডটা বলেছিলাম, এগুলো আর আলোচনা করবো না, যে তাপ দিলাম এ করলাম। আর আমি মনে করি সার্টেন একটা টেম্পারেচার ধরলাম 0°C আমার ধরলাম বরফ আছে, ওকে। এবার তারপরে যদি এখানে তাপ দিই, ওকে, এখানে কি তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার ফলে দেখা যাচ্ছে এই বরফটা তরলে রূপান্তরিত হচ্ছে, ঠিক। বরফটা কি ধীরে ধীরে তরলে রূপান্তরিত, যখন আমি তাপ দিচ্ছি 0°C একটা বরফকে, 0°C একটা বরফকে যখন আমরা তাপ দিচ্ছি, সেটা কি হচ্ছে ধীরে ধীরে বরফ হচ্ছে, সঙ্গে সঙ্গে হয় না, ধীরে ধীরে বরফ হচ্ছে। এর জন্য একটা সময় লাগে, ওকে, এটা সময় লাগে। যতক্ষণ ধরে এই বরফটা জলে রূপান্তরিত হচ্ছে, সেই সময় কোনো উষ্ণতা, এই উষ্ণতা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। শুধু এর ক্ষেত্রে বলছি না, একটা লোহাকেও, যখন লোহাকে তাপ দেয় তখন লোহার উষ্ণতা কি বৃদ্ধি থাকে, বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যখন একটা লোহা গলতে শুরু করতে থাকে না, তখন ওর টেম্পারেচার যতক্ষণ না সম্পূর্ণ গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ফিক্স থাকে, যেটা যত ডিগ্রি হোক, সেটা অনেক বেশি হবে যতই হোক, কিন্তু সেটা ফিক্স থাকে। অর্থাৎ ট্রানজাকশন সময়, কনভার্সের সময়, যখন একটা অবস্থা থেকে আর একটা অবস্থা রূপান্তরের সময়, একটা থেকে আর একটা যে রূপান্তর ঘটছে, তাই না, সেই অবস্থায় কিন্তু উষ্ণতার কোনো বৃদ্ধি হয় না। যদি আমরা তাপ দিচ্ছি, তাপ দিচ্ছি, তাপ দেওয়া হচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো বাহ্যিক পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্ট, তাই না? তাহলে এই তাপটা কোথায় ব্যবহার হলো, এই তাপটা কোথায় গেল? তাহলে এই তাপটাই অ্যাকচুয়ালি কি বস্তুকে এক অবস্থা থেকে আর একটা অবস্থায় পরিণত হতে সাহায্য করছে। আর যেই তাপটা বস্তুর উষ্ণতা বাড়ালো না, শুধু অবস্থার পরিবর্তন করে দিল, তাই না, সেই তাপটা কি বলছি। তাহলে যেই তাপটা বস্তুর উষ্ণতাকে বৃদ্ধি করলো না, তাপ দিচ্ছি কিন্তু বস্তুর উষ্ণতা বৃদ্ধি হলো না, শুধু অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিল, সেই তাপটা, ওকে, সেই তাপটাকে বলা হচ্ছে কি লিন তাপ। ঠিক একই ক্ষেত্রে যেই তাপটা, যেমন বললাম কি 100°C জলে থাকে, আবার 100°C আবার বাষ্প হয়ে যায়। তাহলে যখন জল 100°C জল থাকে, তখন জলটা কি বাষ্পে রূপান্তর হতে, আর যতক্ষণ না জল সম্পূর্ণ বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে, ততক্ষণ তো জলের কোনো উষ্ণতার পার্থক্য বা পরিবর্তন ঘটে, তখন কনস্ট্যান্ট থাকে। কিন্তু এই সময় আমি কিন্তু তাপ দিচ্ছি,
এটা নয় যে তাপ বন্ধ রেখেছি, তাপ দিচ্ছি, তা তাপ দিচ্ছি অথচ উষ্ণতা 100°C আছে, বাড়ছে না, জলটা গ্যাসে বা বাষ্পে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এই তাপটা উষ্ণতা বৃদ্ধি করতে কাজে লাগলো না। আমরা জানি কি যে কোনো বস্তুকে তাপ দিলে সে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু এক্ষেত্রে দেখলাম যে এই তাপটা কিন্তু বস্তুর উষ্ণতা বৃদ্ধি করলো না, জাস্ট বস্তুকে এক অবস্থা থেকে আর এক অবস্থায় নিয়ে চলে গেল। তাহলে এই তাপটা কি করছে, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। কঠিন থেকে তরলে, তরল থেকে বাষ্পে রূপান্তর হতে সাহায্য করছে। একই বলা হয় কি, লীন তাপ। লীন তাপ, এইটাকেও লীন তাপ বলে। লীন তাপ, তাই না, এটা ঘটে। তাহলে এখানে এই লীন তাপ অ্যাকচুয়ালি কি, ল্যাটেন হিটটা অ্যাকচুয়ালি কি হলো, যে এই তাপটা বস্তুর উষ্ণতা বৃদ্ধি করবে না, একটা টার্নিং পয়েন্টে এর কি করে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করবে না, জাস্ট বস্তুকে এক স্টেট থেকে আর একটা স্টেটে নিয়ে চলে যাবে। ওকে, তাহলে একটা অবস্থা থেকে আর একটা অবস্থার পরিবর্তন হওয়ার জন্য যে তাপটা ব্যবহার হবে সেইটা হচ্ছে লীন তাপ। এই লীন তাপ হলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পাবে না, উষ্ণতা কনস্ট্যান্ট থাকবে, এবং এই সময়টাই হচ্ছে কি, মানে কনভার্সন সময়, একটা অবস্থা পরিবর্তন হওয়ার সময়, অবস্থা জাস্ট পরিবর্তন হচ্ছে এই সময়টা। ঠিক এখানে একই কেস ঘটবে। ওকে, ঠিক রিভার্স যদি বলি, যদি আমি এখান থেকে তাপ নিষ্কাশন করে নিই, এখান থেকে আমি তরলে রূপান্তর করতে চাইছি, তাহলে এখানে তাপ নিষ্কাশন করে নিচ্ছি, তাপ বের করে নিচ্ছি, দেখা যাচ্ছে 100°C যেমন বাষ্প ছিল, ঠিক 100°C তরল রূপান্তরিত হয়েছে। যেই পরিমাণ তাপ বের করে নিলাম, এই তাপটা ফলে কি পরিবর্তন ঘটলো, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটলো। এই তাপটা হচ্ছে লীন তাপ, এটা হচ্ছে কি, লীন তাপ। ঠিক একইভাবে যেই পরিমাণ তাপ এখান থেকে নিষ্কাশন করে নিলে তরল থেকে আবার কঠিনে ফিরে আসবে, সেইটা হচ্ছে কি, লীন তাপ। লীন তাপ, ওকে, লীন তাপ। তাহলে এখানে দেখে নাও, এখানে টোটাল লীন তাপ কটা হচ্ছে, 4টে, 1 2 3 4, 4 জায়গায় আমরা লীন তাপ পাচ্ছি। ওকে, এবং 4টার কাজই আলাদা, 4টা লীন তাপ কি একই সমান এক হবে না কিন্তু। একটা হচ্ছে কি ফরওয়ার্ড, মানে যখন আমরা ফরওয়ার্ড করছি বা উচ্চ অবস্থান থাকবে সেখানে দুটো লীন তাপ আছে, যেহেতু ট্রানজিশন বা পরিবর্তনটা অবস্থা পুরো দু জায়গায় হচ্ছে, সেখানে দুটো লীন তাপ। ঠিক রিভার্স প্রক্রিয়ার সময় যখন আমরা নিম্ন অবস্থান্তর করছি, সেখানে আমরা দেখতে দুটো লীন তাপ আছে। তাহলে এদের নাম আলাদা আলাদা আছে। তাহলে দেখা যাচ্ছে একটা কঠিন একটা বস্তুর যেটা 3টে অবস্থায় যাবে বা ফিরে আসবে, এর মধ্যে টোটাল 4টে লীন তাপ কাজ করে। কঠিন থেকে তরল হওয়ার সময় একটা লীন তাপ, তরল থেকে গ্যাসে রূপান্তর হওয়ার সময় একটা লীন তাপ, গ্যাস থেকে তরল হওয়ার জন্য লীন তাপ, আবার তরল থেকে কঠিন রূপান্তর হওয়ার জন্য লীন তাপ। তাহলে এই লীন তাপগুলোর নাম কি আছে দেখেন। তাহলে এখানে কঠিন কি গলে তরল রূপান্তর হচ্ছে, তাহলে এটা গলনের লীন তাপ। ওকে, গলনের লীন তাপ এটা কি, গলনের লীন তাপ, এটা 1 নম্বর দিলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, এটা কি, এই লীন তাপের ফলে কি হচ্ছে, তরল গ্যাসে রূপান্তর হয়েছে, বাষ্পে রূপান্তর হয়েছে, তাহলে হচ্ছে কি বাষ্পীভবনের লীন তাপ। বাষ্পীভবনের লীন তাপ। ওকে, 2 নম্বর। 3 নম্বরটা দেখে নাও, কি হচ্ছে, বাষ্প তরলে রূপান্তরিত হচ্ছে। যেমন ধরে নাও মেঘ আছে, মেঘ বৃষ্টি বা জলবিন্দু রূপান্তরিত হচ্ছে, ঘনীভবন হচ্ছে কি, জলের বিন্দু ফোটায় রূপান্তর হচ্ছে, তরল হয়ে যাচ্ছে, ঘনীভবন বলা হয় এটাকে। তাহলে এটা ঘনীভবনের লীন তাপ। লীন তাপ, ওকে, 3 নম্বর। 4 নম্বরটা কি হচ্ছে, দেখো তরল
কঠিন রূপান্তর হয়েছে, তাহলে কঠিনী ভবনের লীন তাপ। 4 নম্বরটা কি হবে? কঠিনী লীন তাপ, কঠিনী ভবনের লীন তাপ। এই 4টে লীন তাপ তার অবস্থার পরিপ্রেক্ষিতে হয়েছে, এগুলো তোমরা ইজিলি মনে রাখবে। যদি বরফ গলতে থাকে তাহলে গলনের লীন তাপ, জল যখন গ্যাসের বাষ্পের পরিবর্তন তাহলে হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ হয়ে গেল। বাষ্প যখন তরলে রূপান্তরিত হয় তাহলে বাষ্প তরল হচ্ছে কি, এটা ঘনীভবন বলা হয়, তাহলে ঘনীভবনের লীন তাপ। তরল যখন কঠিন রূপান্তরিত হয় তাহলে কঠিন, যেটা যাচ্ছে সেইটাই কঠিন তরলে গলনের লীন তাপ, তাহলে তরল কঠিন হলে কঠিন ভবনের লীন তাপ। তাহলে এই 4 রকম লীন তাপ কাজ করে। ওকে, তাহলে লীন তাপের সংজ্ঞা কি হবে? লীন তাপ সংজ্ঞা তোমরা ছোটবেলায় পড়েছো, যেটা ছিল এখন সেই সংজ্ঞায় আছে, কোনো পরিবর্তন হয়নি। সংজ্ঞাটা বলবে কি, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যে ন্যূনতম তাপ লাগে সেই তাপকে ওই পদার্থের ল্যাটেন্ট হিট বা লীন তাপ বলে। সহজ হিসাব। তাহলে ভরটাকে এককতা, তাহলে একক ভরের, কি বললাম, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন, একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার পরিবর্তন করার জন্য বা ঘটানোর জন্য যে ন্যূনতম তাপ লাগে, তাপের ফলে তো হচ্ছে, সেই ন্যূনতম তাপকেই ওই পদার্থের লীন তাপ বা ল্যাটেন্ট হিট বলে। সহজ, আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ওকে, বইয়ে অনেক ভাবে লেখা আছে, তো আমি এটা ইজিলি ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। তোমার হয়তো অনেক ভাবে যে স্যার এটা পড়ে লাভ কি, এটা তো আমরা জানি, ছোটবেলায় পড়িয়েছিলাম, তাই না? আবার স্যার একই জিনিস আবার পড়ে, যেটা স্কিপ করে আরো অন্যগুলো আলোচনা করলে ভালো হতো। দেখে নাও, আমরা জানি তুমি জানো অনেকে, এর মধ্যে তোমরা অনেকে জানো, কিন্তু এর মধ্যে আমি কিছু বিষয় এমন তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করেছি, যেগুলো পরবর্তী যেগুলো কঠিন কঠিন জিনিস আছে সেগুলো তোমার সহজ লেগে যাবে, আর কঠিন লাগবে না। যেমন কি দেখে নাও, যখন আমরা কোনো গেম খেলি, খুব ইজি ইজি গেম খেলি, যখন আমার পরের লেভেলে যাই দেখবে খুব কঠিন বা টাফ গেম চলেছে আর খেলতে পারছি না, তখন একটা মানে কোনো একটা শর্ট ভিডিও দেখে নাও, অ্যাড দেখে নাও, অ্যাড দেখার পর তোমার হিন্ট দেওয়া হবে যে কিভাবে তুমি এটা জিততে পারবে এই এই লেভেলটা। তাহলে তো যদি তোমাকে আগে থাকতেই জানানো থাকে যে কঠিন লেভেল, যে লেভেলগুলো কঠিন আছে সেইটা এইভাবে খেলতে হবে, আর তোমাকে আর সেটা কঠিন লাগবে কি? আর লাগবে না। ঠিক আমিও তোমাকে এই সব জিনিস বুঝিয়ে, এইগুলো ব্যাকগ্রাউন্ড, এগুলো হচ্ছে বেসিক জিনিস। ওকে, বেসিক জিনিস বোঝানোর মাধ্যমে তোমার যে এর পরবর্তী যে টাফ জিনিসগুলো আসবে, যেখান থেকে অনেকেই স্কিপ করে দেয়, ছেড়ে চলে আসে, সেই জায়গাটাও ঠিক এরকমই সহজ লাগবে। সেই জন্য আমি এই জিনিসগুলো বেসিকটাকে একটু ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম। ওকে, তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। নেক্সট যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি, এই যে আমরা এটা বুঝলাম, ল্যাটিন হিট, নীল তাপ বুঝতে পারলাম, লীন তাপ, তাহলে আমি তাপ দিচ্ছি, উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, অবস্থার পরিবর্তন কিভাবে হচ্ছে, তাহলে ল্যাটিন হিটটা কাজ কি করছে? আমরা বাহ্যিক দেখতে পেলাম যে তরল গ্যাস হয়ে গেল, কঠিন তরল হয়ে গেল, কিভাবে ঘটলো, তাপটা কিভাবে কাজটা করলো, তাপ দিচ্ছি মানে কি, কাজ হচ্ছে, তাই না? তাহলে কিভাবে সেই কাজটা করলো সেটা কিনা বুঝায়, পুরো একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসটা আমরা বুঝে নেবো, দেখুন। তাহলে সেটা কি হবে, ল্যাটিন হিটের যে ব্যাখ্যাটা আছে সেটা আমরা একটু বুঝে নেবো। এটা বুঝতে পারলে ল্যাটিন হিট সম্পর্কে আমরা পুরো একদম বেসিকটা একদম মজবুত হয়ে যাবে, ক্লিয়ার হয়ে থাকবে একদম। এর পরবর্তী অংশগুলো যেগুলো আছে একদম জলের মতো ইজি লাগবে, পাতি জিনিস লাগবে তখন। ওকে, দেখে নাও ল্যাটিন হিটের ব্যাখ্যাটা কি। চারটি যে আমাদের ল্যাটিন হিট বা লীন তাপ আছে, চারটেরই ব্যাখ্যা আমি সহজে, মানে অ্যাকচুয়ালি ভিতরে ইনসাইড দ্য বডি বা ইনসাইড মেটাল, সেখানে কিভাবে তারা কাজ করছে, এই হিটটা গিয়ে, যে ল্যাটিন হিটটা বলছি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। ওকে, লীন তাপের ব্যাখ্যা, লীন তাপের ব্যাখ্যা দেবে। তাহলে প্রথম আমরা আলোচনা করি কঠিন থেকে কি হচ্ছে, তরল। কঠিন থেকে তরলের জন্য কি হতে লাগে, এখানে একটা লীন তাপ লাগে।
তাহলে কঠিন থেকে তরল হতে গেলে নীল তাপ লাগে। তাহলে কিভাবে কঠিন তরল হয়ে যায় আর কিভাবে এই নীল তাপটা কাজ করছে ইনসাইডে আমরা দেখবো। তাহলে আমরা কিভাবে বুঝে দেব? প্রথমে এটাই 1 নম্বর দেখবো, কঠিন থেকে তরল। 1 নম্বর হচ্ছে কঠিন থেকে তরল। তরল রূপান্তর নীল তাপটা কিভাবে কাজ করে। যে কোনো কঠিন যদি আমরা দেখি তার একটা স্ট্রাকচার থাকে। যে কোনো কঠিন বস্তু, তুমি তোমার চোখে চারপাশে যা কঠিন বস্তু দেখতে পাও সবারই কিন্তু একটা ইনসাইড একটা স্ট্রাকচার আছে, এবং সেই স্ট্রাকচার গুলোর জন্য কিন্তু সে একটা বড় আকারে কঠিন আকার ধারণ করেছে। যদি স্ট্রাকচার না থাকতো কখন সে আকার ধারণ করতে পারতো না। যেমন ধরো নাও একটা বিল্ডিং, একটা বাড়ি করেছো, তার একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, খাঁচা তৈরি হয়েছে, বিম আছে, ছাদ আছে, সমস্ত স্ট্রাকচার রেডি হয়েছে, তবেই তো একটা বাড়ি বাড়ি লাগছে। সব একদম কোনো কিছু স্ট্রাকচার না থাকে তাহলে সেটা বাড়িয়ে থাকবে না, একটা ধ্বংসস্তূপ বা একটা কোনো একটা স্তূপ লাগবে, সেইটার বাড়ি কিন্তু সেম না, তাই না? তাহলে একটা প্রপার স্ট্রাকচার থাকলে তবে সেটা প্রপার একটা বস্তু আমরা দেখতে পাবো। যেমন ধরলাম একটা কোনো একটা বস্তু আছে, লোহার টুকরো আছে, যদি যেহেতু এটা কঠিন তার এর আণবিক গঠনগুলো কিন্তু একটা স্ট্রাকচার হবে, ওকে, একটা গঠনমূলক হবে, একটা এরকম হতে পারে, বা যে কোনো, আমি একটা এক্সাম্পল স্বরূপ বলছি, এরকম 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 যে কোনো রকম স্ট্রাকচার হতে পারে। এর প্রত্যেকটা অণু বা পরমাণু গুলো প্রত্যেকটা অণুগুলো কি হচ্ছে পরস্পর একটা গঠনমূলক একটা কাঠামো দ্বারা পুরো গঠিত হয়ে যায়। প্রত্যেকটা অণু যদি এইভাবে যুক্ত হয়ে থাকে, প্রত্যেকটা অণু যদি এইভাবে যুক্ত হয়ে থাকে, তাহলে বাহ্যিক আমরা যেটা দেখবো সেটা একটা বড় এরকম একটা কঠিন বস্তু দেখতে পাবো। তাহলে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা কঠিন বস্তুর একটা ইনসাইড একটা স্ট্রাকচার বা একটা গঠন আছে, পরিকাঠামো আছে, সেই কাঠামোর উপরে বেস করে কিন্তু একটা কঠিন বস্তু তৈরি হয়। যদি কাঠামো না থাকতো তাহলে কঠিন হতো না, কঠিন হতো না। তাহলে আমরা যখন কোনো বস্তু দেখছি, ধরলাম কোনো একটা কঠিন বস্তু দেখছি, তার মানে এর ইনসাইডে এর একটা কাঠামো আছে। জাস্ট এক্সাম্পল স্বরূপ বোঝানোর জন্য বলছি এটা। ওকে, ধরলাম একটা যে বিম তৈরি করে লোহার কি খাঁচা তৈরি করে, যেমন ধরো এটা একটা বিম আছে, এটা লোহার একটা খাঁচা তৈরি হয়েছে, এবার কি খাঁচাতে মশলা দিলেই একটা বিম হয়ে যাবে। তাহলে বিমের ভিতরে ইনসাইডে একটা এরকম কি তৈরি হয়েছে, স্ট্রাকচার তৈরি হয়েছে। তাহলে প্রত্যেকটা কঠিন যত রকম কঠিন বস্তু তার একটা ক্রিস্টালাইন বা ক্রিস্টাল একটা কাঠামো থাকে, বা একটা গঠন থাকে, একটা একটা পরিকাঠামো থাকে। তার যখনই আমি ল্যাটিন হিট দেবো, যখন আমরা ল্যাটিন এল দ্বারা রিপ্রেজেন্ট করে ল্যাটিন হিট দেবো, ল্যাটিন হিট কি করে বস্তুর উষ্ণতা বৃদ্ধি করে না, অবস্থার পরিবর্তন করে। তাহলে কিভাবে অবস্থার পরিবর্তন হবে? যখন আমি ল্যাটিন হিট দেবো, সেই ল্যাটিন হিট করে কি করবে, এই যে পরিকাঠামো আছে এই স্ট্রাকচার তাকে ব্রেক করবে, ভেঙে দেবে, স্ট্রাকচারকে ভাঙবে সে। যেমন বললাম না, একটা বাড়িকে ভেঙে দিলাম, বিম ফিম সব ভেঙে, ছাদ বা ভেঙে চুরমার করতে, তাহলে কি এটা একটা ধ্বংসস্তূপ হয়ে গেল। ঠিক একইভাবে কি করবে ল্যাটিন হিট, কি করবে প্রতিটা অণুর মধ্যে যে গঠনমূলক একটা স্ট্রাকচার ছিল, বন্ধন ছিল, সেই বন্ধনগুলো কি করবে ব্রেক করবে, ভেঙে দেবে। ওকে, প্রত্যেকটা বন্ধন ভেঙে দেবে। আর অণুগুলির মধ্যে কোনো বন্ধন থাকবে না। ল্যাটিন যখনই বন্ধন থাকবে না তখনই এই অণুগুলো কি হবে পাশাপাশি উইদাউট এনি স্ট্রাকচার, তাহলে কোনো গঠনমূলক কোনো তারা এক অপরের সঙ্গে থাকবেই বা কাছাকাছি, তাদের আণবিক আকর্ষণের কারণে থাকবে, এবং তখন সেটা কি যাবে কি তরলে রূপান্তরিত হবে। ল্যাটিন হিট তাহলে কি হচ্ছে, যখন একটা বস্তু কঠিন অবস্থা, ভালো করে বুঝে নাও, যখন একটা বস্তু কঠিন অবস্থায় থাকে আর তার অণুগুলো কি হচ্ছে পরস্পর একটা বন্ধনে আবদ্ধ থাকে, একটা পরপর একটা ক্রিস্টাল একটা স্ট্রাকচার তৈরি, ক্রিস্টালের মতো। ওকে, ক্রিস্টালাইন একটা তৈরি করে বা একটা স্ট্রাকচার বা একটা গঠন তৈরি করে, প্রত্যেকটা একটা পরিকাঠামো থাকে তার ভিতরে ইনসাইডে। এবং এই ল্যাটিন হিটটা কি করে সেই কঠিন বস্তুকে বস্তুর মধ্যে প্রবেশ করে, এবং সেটা কি করে
এর বন্ধনকে ভেঙে দেয়, ব্রেক করে দেয়। ব্রেক করে দেওয়ার ফলে হচ্ছে কি সেটা সেই অণুগুলোকে হচ্ছে এলো পাতারে একে অপরের সঙ্গে মিলেমিশে এইভাবে কাছাকাছি থাকে, তার আণবিক আকর্ষণের কারণে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকে। তখন তার নির্দিষ্ট কোনো আকার থাকে না। যখনই এর ভেঙে দেওয়া হবে, ব্রেক করে দেওয়া হবে এগুলো, এই বন্ধনগুলোকে, তখন কি তার কোনো আর নির্দিষ্ট আকার থাকবে? আকার থাকা মানে কি আবার একটা স্ট্রাকচার তৈরি হয়, তবে তো আমরা একটা বাহ্যিক আকার দেখতে পাই। যেহেতু আকার থাকে না, তখন সেটা কি তরলে রূপান্তরিত হয়ে যায়। আমরা জানি তরলের কোনো নির্দিষ্ট আকার নেই, যেই পাত্রে রাখায় সেই পাত্রের মধ্যে সে সীমাবদ্ধ থাকে। ঠিক সেই কারণে যখনই এই বরফের ল্যাটেন্ট হিট প্রবেশ করে স্ট্রাকচার গুলো, গঠনগুলোকে বা বন্ধনগুলোকে ভেঙে দেয়, তখন সেই বরফটা গলে যায়, তার যতটা ভাঙবে ততটা তরল হবে। ধীরে ধীরে যখন সমস্ত বন্ধনকে ভেঙে দেবে, তখন সেই কঠিন, টোটাল কঠিনটা একটা তরলে রূপান্তরিত হয়ে থাকে। এবং এর অণুগুলি, এর আণবিক গঠনের জন্য এর অণুগুলো পরস্পর কি হবে, একটা আণবিক আকর্ষণ বল থাকবে। তাহলে এখানটা হচ্ছে কি, তাহলে ল্যাটেন্ট হিট দিলাম, এই ল্যাটেন্ট হিটটা তাহলে কি করলো, এটাকে বলে কঠিনী ভবনের গলনের লিন তাপ। এই লিন তাপটা কি বলা হয়, কি গলনের লিন তাপ। ব্যাপারটা বুঝতে পারলে কি বলো? তাহলে ল্যাটেন্ট হিট অ্যাকচুয়ালি ইনসাইডে কি কাজ করছে, ইনসাইডে আণবিক ভাবে যদি দেখা যায় যে ল্যাটেন্ট হিট আমরা বাহ্যিক দেখতে পাচ্ছি তা কোনো উষ্ণতা বৃদ্ধি করছে, তাহলে কি করছে এটা কি? তাহলে এটাকে ফিজুল মানে ব্যবহার হচ্ছে, কোনো কাজে আসছে না, এর কাজটা কি? তাহলে শক্তি সরবরাহ সূত্র কি কাজে আসছে না? না, অবশ্যই কাজ আছে। আর সে করছে কি, সে অবশ্যই বসে নেই, কাজ করছে। কি করছে, সে বস্তুর ভিতরে, কঠিন বস্তুর মধ্যে প্রবেশ করে গিয়ে তার যে আণবিক যে গঠনগুলো ছিল সেই গঠনগুলোকে ভেঙে দিয়েছে, ভাঙছে ধীরে ধীরে। ভেঙে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ এর পুরোপুরি তরলে রূপান্তরিত হবে না। যখন এই ল্যাটেন্ট হিট সম্পূর্ণভাবে সমস্ত বন্ধনকে ভেঙে দেবে, তখন এটা একটা তরল, এটা অণুগুলি কাছাকাছি থাকবে তার আণবিক আকর্ষণের কারণে, এবং সেটা একটা তরলে রূপান্তরিত হয়ে যায়। ওকে, তাহলে একেই বলা হয় কি গলনের লিন তাপ। তাহলে এই সম্পূর্ণ একটা কঠিন বস্তুকে তরলে রূপান্তরিত করতে যত পরিমাণ তাপ লাগবে, সেই তাপটা কি বলা হচ্ছে কি গলনের লিন তাপ। ওকে, বোঝা গেল এটা। নেক্সট হচ্ছে কি, দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি তরল থেকে বা তরল থেকে বাষ্প বা গ্যাস, তরল থেকে গ্যাস করলো। এবার তোমরা বলতে পারো স্যার এখানটাতে কোনো স্ট্রাকচার নেই, বললে ভেঙে দিয়েছে অলরেডি, তাই না? এখানে আমি কি এক্সাম্পল দেবো, কিভাবে বোঝাবো তোমাদের? স্যার এখানে তো বললাম, আমরা মেনে নিলাম, যদিও সমস্ত ঢুকলো না ব্রেনে, আমি তবুও মেনে নিলাম যে হ্যাঁ একটা তাপ গিয়ে বন্ধনগুলো ভেঙে দিয়েছে, আণবিক পরিকাঠামো ভেঙে দিয়েছে, সেই জন্য একটা তরলে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু কঠিন তরল থেকে গ্যাসের রূপান্তর কিভাবে হবে? এর তো কোনো স্ট্রাকচারই নেই, এর কিন্তু বন্ধন নেই, আণবিক গঠন তো নেই। তাহলে এইটা কিভাবে তরল গ্যাসে রূপান্তর হবে? এই লিন তাপটা কি করছে ভিতরে গিয়ে, তাহলে এটাও কাজ করছে। ওকে, এরও ব্যাখ্যা আছে, কি কাজ করছে দেখে নাও। ওকে, এই তরল, তাহলে এখানে কি তরল মানে হচ্ছে কি অণুগুলির মধ্যে বন্ধন ছাড়া তাদের মধ্যে যে আণবিক আকর্ষণ ছিল, তারপরে এরা একে অপরের পাশাপাশি থাকে। জলের অণুগুলি কি পাশাপাশি থাকে, সব থেকে কাছাকাছি থাকে কঠিনের অণুগুলি, কঠিন পরমাণুগুলি, এগুলো সবসময় কাছাকাছি রিজিড অবস্থায়। তরল এগুলো দূরত্ব বেড়ে যায় একটু, আর গ্যাসের ক্ষেত্রে আরো দূরত্ব। তাহলে এরা একে অপরকে পরস্পরকে আকর্ষণ করে। যখনই আমি কোনো বন্ধন নয় কিন্তু, ওকে, একটা হিটের একটা এনার্জি আগে পাশে আকর্ষণ বন্ধন থাকে। যখনই আমি এদের মধ্যে একটা হিট প্রয়োগ করছি, তখন মধ্যে যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে অণুগুলির মধ্যে, সেটা কি হচ্ছে কমতে থাকে। অর্থাৎ দুটো অণুকে কি হচ্ছে বিচ্ছিন্ন করতে দেয় এরা। এই তারটা কি করবে, দুটো অণুকে মধ্যে দূরত্ব বাড়িয়ে দেবে। এদের অণুর মধ্যে কি পরস্পর দূরত্ব বেড়ে যাবে। যখনই তার প্রয়োগ করে দেবেন, একটা এখানে একটা অণু আলাদা হয়ে গেছে। দুটোর মধ্যে কাছাকাছি ছিল, ওকে, কাছাকাছি ছিল, তাদের মধ্যে কি ধীরে ধীরে দূরত্ব, যখন তাপ প্রয়োগ করছে ধীরে ধীরে দূরত্ব বেড়ে যাচ্ছে। এদের মধ্যে, অর্থাৎ এদের মধ্যে যে আকর্ষণ বলটা সেটা কমিয়ে দেওয়া হচ্ছে। এই দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা ছিল, তাপ প্রয়োগের ফলে হচ্ছে এটা হচ্ছে কি এই আকর্ষণ বলটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। কমিয়ে দিয়ে হচ্ছে কি ধীরে ধীরে এই অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে। আর যখন দূরত্ব বেড়ে যাচ্ছে, তখনই এই তরলটা কিসে রূপান্তরিত হয়ে যাচ্ছে,
বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে কি হচ্ছে গ্যাসে রূপান্তরিত, গ্যাস। কারণ আমরা জানি গ্যাসীয় অণুর মধ্যে দূরত্বটা মানে আকর্ষণ বলটা অনেক কম, কঠিনের মধ্যে বেশি, তরলের মধ্যে একটু কম, গ্যাসের মধ্যে আরো কম। তাহলে এই কমটা করার জন্য এক্সটার্নাল আমার নিশ্চয়ই একটা কিছু এনার্জি হচ্ছে, সেই এনার্জি হচ্ছে কি তাপ, এবং সেই তাপটাকে আমরা ল্যাটেন্ট করছি। তাহলে এই যতক্ষণ ধরে এই প্রক্রিয়াটা ঘটে, যতক্ষণ ধরে এই তরলের মধ্যে যে অণুগুলি যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা ছিল, সেই বলটা যতক্ষণ না কমিয়ে দেওয়া হচ্ছে এবং যতক্ষণ সেটা বাষ্পে রূপান্তরিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তাপটা দিতে থাকে, এই কাজটা করতে থাকে। তার তরল থেকে গ্যাসে রূপান্তর হওয়ার সময় যেই তাপটা দেওয়া হয়, সেই তাপটার কাজই হচ্ছে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল আছে সেই বলটাকে কমিয়ে দেওয়া এবং সেটাকে আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, দূরত্ব করে সৃষ্টি। আকর্ষণ বল কমে গেলে তারা একে অপরের সঙ্গে পৃথক হয়ে যাবে, দূরত্ব থাকবে, এবং সেটা তখন আর কি তরলের মতো আকারও থাকবে না, তখন সেটা আর একটা স্টেটে রূপান্তর, সেটা হচ্ছে কি গ্যাসিয়ান স্টেট বা গ্যাসে রূপান্তর বা বাষ্প। তাহলে এই বাষ্প যে গ্যাস দেখছি, এদের যে অণুর মধ্যে দূরত্বটা বা আকর্ষণ বলটা অনেক কম, এর থেকে একটু বেশি হচ্ছে কি তরলের মধ্যে, এবং তার থেকে একটু বেশি হচ্ছে কঠিনের মধ্যে। তাহলে দেখা যাচ্ছে যে তরলের যে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বলগুলো ছিল, আমরা একটা তাপ প্রয়োগ করলাম, সেই তাপ প্রয়োগের মধ্যে প্রয়োগ করে সেই তাদের মধ্যে কি হচ্ছে আকর্ষণ বলটাকে কমিয়ে দেওয়া হলো, তারপর তাদের ওই অণুগুলোর মধ্যে দূরত্ব বাড়তে থাকলো, দূরত্ব অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেটা গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে এই ল্যাটিনিটা বা এই তারটা কাজ করে। তাহলে এটাকে বলা হচ্ছে কি বাষ্পীভবনের লিন তাপ। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং এই বিশেষ করে দেখে নাও, এই যে এই তাপটা, এই বাষ্পীভবনের লিন তাপটা, এটা হচ্ছে কি বললে লিখলাম এখানে, ধরো বাষ্পীভবনের লিন তাপ। একটা জিনিস মনে রাখবি, তাহলে কঠিন থেকে তরলের রূপান্তর হতে যে পরিমাণ লিন তাপ লাগে, তরল থেকে গ্যাসের রূপান্তর হতে লিন তাপ কিন্তু অনেক বেশি লাগে। কেন দেখে নাও, যে এই লিন তাপটা যেটা কঠিন থেকে তরল রূপান্তর, সেই শুধু বন্ধনকে ব্রেক করেছে, অণুগুলির মধ্যে যে আকর্ষণ বলছে সেটাকে কমায়নি, শুধু বন্ধনগুলো ব্রেক করেছে, তার ফলে তরল রূপান্তর হয়েছে। কিন্তু তরল থেকে গ্যাসের রূপান্তর, সেই অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল আছে সেই বলটাকে কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে দিয়ে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা হয়েছে। তাহলে এখানটা লিন তাপটা বেশি লাগবে। তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে যে গলনের লিন তাপ এবং বাষ্পীভবনের লিন তাপ এর মধ্যে কোনটা বেশি, অবশ্যই মনে রাখবে বাষ্পীভবনের লিন তাপটা বেশি হবে, কারণ এটা অণুগুলির মধ্যে আকর্ষণ কমিয়ে দিয়ে দূরত্ব সৃষ্টি করতে বেশি পরিমাণ লিন তাপ লাগবে। জাস্ট বন্ধন ভেঙে একটা কঠিনকে তরল রূপান্তর যে লিন তাপ তার থেকে অনেক বেশি লাগবে। তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে তোমরা আরো সহজে এটা মনে রাখতে পারবে। সেটা কিভাবে দেখে নাও, নর্মাল যে ফ্যামিলিতে ভাই, দু ভাই আছে ধরো না, তাদের মধ্যে খুব ভালোবাসে, ছোটবেলাতে একসঙ্গে পড়াশোনা করেছে, চাকরি করছে, একসঙ্গে বড় হয়েছে। ওকে, যখন এই দুই ভাইয়ের মধ্যে দেখবে যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পথে কোনো রকম অশান্তি বা কোনো সৃষ্টি হলে, তখন সমস্যার সমাধান করার জন্য দেখবে অনেকেই পরামর্শ দেয় বা তারাও একটা চিন্তা ভাবনা করে পরস্পর আলাদা হয়ে যায়। দুই ভাই আলাদা থাকে, আলাদা সংসার থাকে, তাদের আলাদা হয়ে থাকে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা কিন্তু শেষ হয় না। দেখবো অনেক আছে যে দুই ভাই তাদের বিবাহিত হয়েছে, তারা আলাদা থাকে, কিন্তু তাদের মধ্যে অনেক ভালোবাসা আছে, একসঙ্গে বিজনেস করে, একসঙ্গে চাকরি করতে যায়, যে কোনো অনুষ্ঠান হলে একসঙ্গে থাকে, কথাবার্তা বলে, সমস্ত কিছু থাকে। কিন্তু দেখবে যে এই দুই ভাইকে যদি উভয় পক্ষ থেকে কেউ যদি ভুল বোঝাতে শুরু করে দেয়, একে অপর থেকে যদি বিদ্বেষমূলক কোনো কথা বলতে শুরু করে দেয়, ধীরে 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 সে বলতে থাকে, এবং আস্তে আস্তে কি দু ভাইয়ের মধ্যে কি হচ্ছে শত্রুতা সৃষ্টি হয়ে যায়, এবং এরা একে অপরকে দেখতেও চায় না। এবার আমি বলতে চাই তোমাদের, যখন দুই ভাই আলাদা হয়ে যায় সেক্ষেত্রে কি খুব বড় ধরনের সমস্যা হয়? খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় না। হয়তো কোনো সমস্যা সমাধান করার জন্য বাড়ির মধ্যে কোনো সমস্যা হয়েছে, মেয়েদের মধ্যে বা কোনো পরিবারের মধ্যে, সেই জন্য ঠিক আছে আমরা আলাদা থাকি, কিন্তু আমরা তো দু ভাই, আমাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, একসঙ্গে মিলেমিশে আছি, এখানে খুব একটা বেশি সমস্যা হয় না। সমস্যা যখন দুই মাস শত্রুতা, এই শত্রুতা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। একে দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে বলতে হবে, একবার বললে হবে না, দীর্ঘদিন ধরে বলে 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 এক সময় তাকে খারাপ লাগবে। ঠিক একেও দীর্ঘদিন ধরে বলে 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 তবে একে এক সময় খারাপ লাগবে। তার মানে শত্রুতা তৈরি করতে একে অপরের যাদের মধ্যে ভালোবাসা আছে
সেইটা শত্রুতা হতে অনেক সময় লাগে। পৃথক হওয়া বেশি সমস্যা নয়, শত্রুতা তৈরি হওয়াটা কিন্তু অনেক সমস্যা, এখানে বেশি এনার্জি লাগে। সেই জন্য এই এক্সাম্পলটা মনে রাখবে, এটার সঙ্গে এটা মনে রাখবে যে একটা কঠিন বস্তুকে জাস্ট তার বন্ধনগুলোর মধ্যে ব্রেক করে তার স্ট্রাকচারটা ভেঙে ভেঙে তরল রূপান্তরিত করতে বেশি সময় লাগে না, এখানে বেশি এনার্জি বা বেশি তাপ লাগে না। কিন্তু এই অণুগুলোর মধ্যে যে আকর্ষণটা ছিল, যে ভালোবাসা যে ছিল, সেই ভালোবাসা কমিয়ে শত্রুতা করে দেওয়া বা দূরে রাখার জন্য বেশি পরিমাণ তাপ লাগবে। তাহলে এখানে গলনের লীন তাপের থেকে বাষ্পীভবনের লীন তাপটা কিন্তু বেশি, এটা ভালো করে মনে রাখবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে লীন তাপ অ্যাকচুয়ালি গেলটা কোথায়, সেটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ হয়। ঠিক উল্টো দিকেও একইভাবে, যে আমরা যদি তাপ তুলে নিই, তাহলে যখন যেই কারণে এরা পৃথক হয়েছে সেই কারণটা যদি সমাধান হয়, তা আবার আকর্ষণ হয়ে যায়। যদি বুঝতে পারা যায় যে কোনো একটা ইভেন্টে বা কোনো কারণে যে অমুক লোক আমাকে লাগিয়ে এই কথা বলেছে, আর এও যদি বুঝা যায় অমুক লোক এ করেছে, তাকে কি করি আমরা তাড়িয়ে দিই বাড়ি থেকে, বা তাকে দূরে সরিয়ে দিই, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। যখনই এইরকম লোকের থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, যারা পৃথক করে দিচ্ছে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেবো, তখন দেখবে আবার একে অপরের সঙ্গে আবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। ওকে, ভালোবাসা সৃষ্টি হয়, তখন আবার সেটা তরলে রূপান্তরিত হয়ে গেছে, সম্পর্কটা তরলের মতো হয়ে গেছে। এবং এই তরল বন্ধুত্ব ভালোবাসা থেকে থেকে যদি মনে হয় যে না আমরা একসঙ্গে থাকলেই ভালো হয়, তখন সেটা আবার ব্যাকে কি হবে, একটা স্ট্রাকচার, একটা গঠন তৈরি করবে, একটা পরিবার তৈরি করে ফেলবে, তখন আবার এক পরিবার হয়ে যাবে। ওকে, তো সাধারণত এগুলো রিভার্স প্রক্রিয়াটা ফিল্মে বা সিনেমাতে দেখা যায়, প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় না। প্র্যাকটিক্যাল লাইফে কি ফরওয়ার্ড প্রক্রিয়াটাই আমরা দেখি, যে আমাদের বাস্তব জীবনে দেখি যেটা, যে ফরওয়ার্ড প্রক্রিয়াটাই বা উচ্চ অবস্থান্তরটাই বেশি দেখা যায়। একটা ফ্যামিলি খুব ভালো ছিল, ভালোভাবে একসঙ্গে ছোটবেলাতে খেলাধুলা করেছে, পড়াশোনা করেছে, বড় হয়েছে, একসঙ্গে খাওয়া দাওয়া, যা কেনা যা পড়া সব একসঙ্গে হয়েছে, কিন্তু কি হলো কি জানি, আবার দুটো পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল। আলাদা হয়ে গেল ঠিক আছে, তাও মেনে নিলাম, আলাদা হয়ে গেল, কথাবার্তা অনুষ্ঠান সব হচ্ছে, কিন্তু থেকে থেকে শত্রুতা তৈরি হয়ে যাওয়া, একে অপরের মুখ না দেখা, একে অপরের পছন্দ না করা, এটা সত্যি খুব কষ্টকর বিষয়। এই তারপর হচ্ছে কি, সেই তরল আবার বাষ্প হয়ে গেছে, এটা খুবই জঘন্য ব্যাপার। তো এইটা হয়ে থাকে। তো যেমন ফরওয়ার্ড এবং রিভার্স দুটো প্রক্রিয়া ঘটে, তো ফ্যামিলির ক্ষেত্রে যদি এরকম করে, তো সেটাকে আমরা রিভার্স প্রক্রিয়াটাও নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা, তাই না? তো যাই হোক, আমরা এখান থেকে কি বুঝলাম, যে চেঞ্জ অফ স্টেটে আমি আজকে যেটা তোমাদের পড়াতে চাইলাম, একদম বেসিক জিনিসটা পড়ালাম, যে অ্যাকচুয়ালি জিনিসটা কিভাবে, কনসেপ্টটা কি। তো এরপরে আমরা গলনাঙ্ক, হিমাঙ্ক, তারপরে আরো যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিও এতটুকুই। আজকে যেগুলো পড়ালাম কেমন লাগলো, বুঝতে পারলে কিনা, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।